নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বান্তায় বন্দনা মঙ্গল কালকে বান্তায় আমাদের 108 পৃষ্ঠা মৃদ্য থেকে আরম্ভ হবে। বাবা না বন্ধ থাকলে পরিচয় করছে না তৈরি বন্ধ বই জায়গায় ভালো ওই জায়গায় তোরটা ও কান মনে বলতে লাকি বড়ুয়া পড়েন, লাকি বড়ুয়া পড়েন। আচ্ছা বল বন্ধ বন্ধ না গ্রহণের বন্ধ না মঙ্গল মানতে 12 স্থান 13 মিদ্য মিহ তত্ত্বভাবে নাম কায়ের অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কারের অকর্মণ্যতা আলম্বনে সংকোচ ভাব সম্প্রযুক্ত চৈতসিকের পরাক্রমণ বিনা হইয়ের কীর্ত স্থানে মিদ্য উভয়ের কীর্ত উদমকে বিনাশ করা উভয়ের লক্ষণ অকর্মণ্যতা তাহাদের কীর্ত এবং লক্ষণের একত্র হেতু পঞ্চনিবরণে তাহারা যুগল রূপে গৃহীত হইয়াছে কায়লঘুতা ও বিতর্ক মিথ্যের প্রতিপক্ষ। আর পর্ব না হয়েছে অমিতা বড়ুয়া তো এটা বুঝছেন না। বানটা তবু একটু আলোচনা করলে ভালো হয়। বানটা আসছে গুরুবানটা আসছে গুরুবানটা বন্ধ না বানতে আমরা মিদ্য আলোচনা করছিলাম, মিদ্য পড়া হয়েছে। আমি আরেকবার শুনছি আমি। তাহলে আপনি একটু মিদ্যটা সংক্ষিপ্ত ভাবে ইয়ে করে দেন, আমরা বানতে বন্দনা বড় বানতে বন্দনা করি। হ্যাঁ সাধু সুকিয়ন বেগুনের পুণ্যদান করি সুকিয়ন। বানতে বন্ধ হ্যাঁ আলোচনা করো না সাক্ষ্য বংশ। আমি আরেকবার হইদের বানতে অনশন মি যোগ তক্ত ভাবে নাম কায়ের অর্থাৎ বেদনা সংজ্ঞা সংস্কারের অকর্মণ্যতা অর্থাৎ রূপকায়ের অকর্মণ্যতাকে নির্দেশ করা হচ্ছে না, নামের বা নামকায়ের অকর্মণ্যতাকেই নির্দেশ করা হচ্ছে।
তবে নাম কায়, রূপ কায়, নাম কায় বলতে আমরা এভাবেই জানছি। বেদনা সংজ্ঞা সংস্কারকে নাম কায় বলা হয়। আর চিত্ত হচ্ছে যে চিত্ত, আর এই তিনটাকে কায় বলা হয়। ওই সংজ্ঞা, সংস্কার, বেদনা, এই তিনটার অকর্মণ্যতা ভাবকেই মিথ্য বলা হয়। আলম্বনে সংকোচ ভাব, আলম্বনে সংকোচ ভাব ইহার উদ্দেশ্য বা মূল কাজ। সম্প্রযুক্ত চৈতসিকের পরাক্রম বিনাশ ইহার কৃত্য। অন্যান্য চৈতসিকগুলো ওই কাজ করার জন্য উপক্রম করলেও এই মিথ্য যদি উপস্থিত থাকে, ওই কাজ সম্পাদন করতে আর দেবে না, ওই আলম্বন গ্রহণ করতে আর দেবে না। এটাই হচ্ছে যে মূলত মিথ্যের কাজ। অন্যান্য সম্প্রযুক্ত চৈতসিকগুলো কি কি? যেই যেই চিত্ত সেই সময়ে যেই চৈতসিকগুলো থাকার কথা, আমরা তো যে কোনো একটা চৈতসিকের মাধ্যমে তো চিত্ত বলি না বা চিত্ত গঠিত হয় না, অনেকগুলো চৈতসিকের সমন্বয়েই চিত্ত গঠিত হয়। এই মিথ্য কোনো সেও একা কাজ করতে পারে না, অনেকগুলো চৈতসিকের সঙ্গে একসঙ্গে কাজ করে। সকলের সঙ্গে যখন একসঙ্গে কাজ করে মিথ্য, তখন সকলকে, অন্যান্য চৈতসিকগুলোকে এই আলম্বনের দিকে মনোযোগ দেওয়া বা কর্মসক্ষম হওয়া, কর্ম উদ্যোগ গ্রহণ করা থেকে ও বাধা দেয় বা উদ্যম গ্রহণ করতে দেয় না, অকর্মণ্যতা ভাবে রেখে দেয়। অকর্মণ্য শব্দের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত। থিন মিথ্য উভয়ের কৃত্য এই উদ্যমকে বিনাশ করা। আমরা যে সবসময় কোনো একটা কিছু উদ্যম গ্রহণ করি, দূর তো কাজে করতেন না, খালি করছুম না, পূর্ব করছুম, সামনে বছর করছুম, আমরা যে কোনো ভালো কুশল উদ্যমকে, ভালো কাজকে যখন করার চেষ্টা করি, প্রচেষ্টা করি, এই দুইটা একসঙ্গে কাজ করে। থিন এবং মিথ্য, আলস্যতা এবং অকর্মণ্যতা, এই দুইটা একসঙ্গে কাজ করে। উভয়ের লক্ষণ অকর্মণ্যতা, দুটারই লক্ষণ হচ্ছে কিন্তু অকর্মণ্যতা। মিথ্য, স্থিন্ন, এই দুটারই একই কাজ। তাহাদের কৃত্য এবং লক্ষণের একত্ব হেতু পঞ্চনিবরণে তাহারা যুগল রূপে গৃহীত হইয়াছে। এরা দুজনের কাজ, এই দুইটা চৈতসিকের কাজ একই রকম বিধায়, অকর্মণ্যতা বিধায় তাদেরকে পঞ্চনিবরণে, এই দুটাকে পঞ্চনিবরণের মধ্যে একসঙ্গে যুক্ত করা হয়েছে। থিন মিথ্য বলে আমরা চিনব। এখন আমরা পঞ্চনিবরণে যাই নাই, যখন যাব তখন দেখব যে এই দুইটাকে একসঙ্গে সেখানে একযুক্ত করেই বলা হয়, থিন এবং মিথ্য। কায় লঘুতা ও বিতর্ক মিথ্যের প্রতিপক্ষ। কায় লঘুতা বলতে কি? কায় বলতে এখানে নাম কায়, নাম কায়, নাম কায়কে নির্দেশ করা হবে। বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনটাকে, এই তিনটার খুব হালকা ভাব, মানে আমার যেমন ইচ্ছা আমি তাকে কুশলে পরিচালনা করি। কুশল চৈতসিকতা, হ্যাঁ, কায় লঘুতা, কুশল চৈতসিকে তো থাকবে তখন। এটা তখন আমরা জানতে পারবো, জেনে নেব তখনও। আর এটা হচ্ছে যে কায়ের মানে কুশলের দিকে ও কার্যকরী, কাজ করতে আগ্রহ। আমি যদি কোনো কুশল পক্ষীয়ভাবে তাকে কাজে লাগাতে চাই, কাকে? বেদনা, সংজ্ঞা, সংস্কার, এই তিনের সমন্বিত অবস্থাকে নাম কায় বলা হয়। ওটা তখন এটা করার জন্য স্বতঃস্ফূর্ত থাকবে, সক্ষম থাকবে আর কি। এটাকে বলা হয় কায়লঘুতা মূলত। এই কায়লঘুতা আর বিতর্ক, বিতর্ক আমরা ইতিমধ্যেই চিনেছি সবাই। বিতর্ক কাকে বলে?
এবং প্রত্যেকদিন ধ্যান করার সময়ও আমরা টুকটাক এগুলো নিয়ে আলোচনা করি। কায়লঘুতা এবং বিতর্ক, যেটা আলম্বনের চিত্তকে স্থির করিয়ে দেওয়ার কার্য যে করে, ওটার নাম হচ্ছে বিতর্ক। এই বিতর্ক এবং কায়লঘুতা এই দুইটাই স্থিনমিদ্য, এই দুইটার প্রতিপক্ষতা করে। এই দুইটাকে বন্ধ করতে চাইলে কেউ যদি বলেন যে কি না আমার থিন এবং মিথ্য আমার কাছে উৎপন্ন না হোক, তাহলে ওনাকে এই কায়লঘুতা উৎপন্ন করতে হবে এবং বিতর্ক উৎপন্ন করতে হবে, বিতর্ক সৃষ্টি করতে হবে। বিতর্ক সৃষ্টি করার প্রক্রিয়াগুলো আমরা অতীতেও জেনেছি, আরও ভবিষ্যতে আমরা জানবো। এবং গুরুভান্তিও আমাদেরকে বিতর্ক কিভাবে বর্ধিত করতে হয়, কায়লঘুতা কিভাবে আনয়ন করতে হয়, এই প্রসঙ্গে আমাদেরকে গুরুভান্তে একটু দিক নির্দেশনা দেবেন। ভান্তে। এগুলো আসলে এখন আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। এই বিষয় দুইটা যেহেতু আমাদের চিত্তলঘুতা আর বিতর্ক, এগুলো বিতর্ক তো চলে গেছে, বিতর্ক তো আলোচনা হয়েছে না, এখানে বিতর্ক আলোচনা হয়েছে না এই যে ইয়াতে মায়া বড়ুয়া বিতর্ক, হয়তো বিতর্ক চৈতসিক আলোচনা হয়ে গেছে, এখানে বিস্তারিত আছে তো। মায়া বড়ুয়া তারপরে কায়ালঘুতার সামনে আসবে, কুশল চৈতসিকের মধ্যে আসবে। এখন আলোচনা করতে গেলে এই বিষয়গুলো এমনি জাস্ট জানা থাক, কিন্তু এগুলো তো বিস্তারিত ব্যাখ্যা আসবে। ওই তো কুশল চৈতসিক যখন আমরা ওই আলোচনা করব, এই কুশল চৈতসিকের মধ্যে বিতর্ক চৈতসিক আছে, তো বিতর্ক চৈতসিক তখন বিস্তারিত হবে। এখন একটু করে বললে আবার সময় তো আলাদা ইয়া হবে। এই বিষয়টা জাস্ট জানতে মানে বিতর্ক চৈতসিক এবং এই কি ওই কায়া কোনটা বিতর্ক চৈতসিক আর কায়ালঘুতা। এখানে কায়ালঘুতা বলতে, এখানে কায়ালঘুতা বলতে ওই বেদনা সংজ্ঞা সংস্কার কায়ালঘুতা, আর এই বিতর্ক বিতর্ক এই দুইটা এই বিতর্কটা আলোচনা হয়ে গেছে। কায়ালঘুতা নিয়ে আলোচনা করবো পরে, যেহেতু এটা বিস্তারিত আসবে। মানে এগুলো প্রতিপক্ষ, এগুলো হচ্ছে তৃণমিদ্যের প্রতিপক্ষ, মানে তৃণমিদ্য চলে যায়। এগুলো যখন আসছে তৃণমিদ্য থাকে না। রোমা বড়ুয়া বিতর্ক চৈতসিক করেন, বিতর্ক না বিচিকিৎসা। এমনি এই তৃণমিদ্য জিনিসগুলো পরিচয় করতে পারছেন আপনারা? তৃণমিদ্য এই দুটাটাও পরিচয় হয়েছে না? হ্যাঁ বান্তে। বুঝতে পেরেছেন? আর প্রতিপক্ষগুলো আলোচনা হবে সামনে। মানে এটার প্রতিপক্ষ কি, এগুলো অকুশল তো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এগুলো আমরা চৈতসিকের পরিচয় করা দিচ্ছি, কিন্তু একটা চৈতসিকে একটা চিত্ত না, একটা চৈতসিক দ্বারা একটা চিত্ত গঠিত হয় না। আবার এই একটা চিত্তের মধ্যে অনেক সময় 50-60টা চৈতসিকও যুক্ত থাকতে পারে, আবার 40টা-35টা চিত্তও যুক্ত থাকতে পারে। আবার অনেক সময় একটা চৈতসিক একাধিক চিত্তে যুক্ত থাকতে পারে, একটা চৈতসিকও একাধিক চিত্তে যুক্ত থাকতে পারে। যেমন শুধু কুশলে না, এই তৃণমিদ্য এই দুইটা চৈতসিক শুধু কুশলের সময় নয়, অকুশলের সময়ও। মনে করেন একজনকে ফাঁক করতে যাচ্ছে, সে একটা মানুষ খুন করতে যাবে, কিন্তু তার ইচ্ছে হচ্ছে না, মন থেকে ইচ্ছে হচ্ছে না যাওয়ার জন্য, তাহলে সেটা তৃণমিদ্য। মানে তার কাছে যেতে ইচ্ছে হচ্ছে না, কোনোভাবে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাকে কেউ বাধ্য করছে, কিন্তু তার ইচ্ছে হচ্ছে না। মানে তার কাছে ওই কাজটা তার কাছে করতে ইচ্ছে হচ্ছে না, আলস্যতা, জড়তা, তৃণমিদ্য গুলো অনেক সময় খারাপ কাজেও। এই যেমন চুরি করা, এই চুরি করতে যাওয়ার ইচ্ছে হচ্ছে না, বা অকর্মণ্যতা। এক কথায় কুশল অকুশল যে কোনো কিছুতে মানে অকর্মণ্যতা সৃষ্টি করে, আলস্যতা আর কি, আলস্যতা, জড়তা এগুলো সৃষ্টি করে রাখে। এগুলো চিত্তটা কি আমাদের আসলে চিত্ত চৈতসিক এই দুইটা জিনিস। এখানে রূপকায় আমরা মনে করি যে অনেক সময় আমার আলস্যতা লাগছে, আমি ঘুমোলে ঠিক হয়ে যাবে,
শরীরে শরীরের ক্লান্তি এক জিনিস, আর তিনমিদ্যা আলাদা জিনিস। তিনমিদ্যা হচ্ছে চিত্তের, আবার চিত্তেরও নয়, এগুলো হচ্ছে এই চিত্তটাতে আসলে এই দুটো অংশ আছে। এই যে আমরা বলি না, যেমন এই চক্ষু রূপ, শব্দ সাথে কান, কানের সাথে শব্দ না, বাহ্যিক। রূপ হচ্ছে বাহ্যিক, চক্ষু হচ্ছে আধ্যাত্মিক, কান হচ্ছে আধ্যাত্মিক, শব্দ হচ্ছে বাহ্যিক, নাক হচ্ছে আধ্যাত্মিক, গন্ধ হচ্ছে বাহ্যিক। তাহলে এই এই পুট্টাচ্ছা মানে শরীরের টাচিং, এটা এই আমাদের টাচিং ইয়াটা আধ্যাত্মিক আর ওইটা বাহ্যিক। তারপরে মন, মন আর ধর্ম। মন মানে চিত্ত, এখানে মন আর ধর্ম দুটা জিনিস বলা হয়েছে না, আগে আলোচনা নিশ্চয় হয়েছে আগে এগুলো না, মন আর ধর্মের মধ্যে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। চোখে বাম পড়েছে। মন আর ধর্ম এই দুটা জিনিস তো আলোচনা হয়েছে। হ্যাঁ, মানে মনের সাথে ধর্মের স্পষ্ট হলে আমাদের কল্পনা করি আর কি, কল্পনা আর ধর্ম। তাই এইখানে এই চৈতসিক গুলো হচ্ছে আমাদের চিত্ত সবসময় স্বচ্ছ, মানে জলের মতো চিত্ত হচ্ছে আমাদের। এইখানে প্রথম যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে, এই সাতটা একসাথে উৎপন্ন হলে সেটা শুধু চিত্ত। আর এগুলোর সাথে যখন অন্য চৈতসিক গুলি যুক্ত হয়, তখন এই চিত্তটা কালারিং হয়ে যায়। মনে হয় যেমন একটা জলের এই কালার কি, উপশিকা জল রং খন্ডিকা, পানি রং খন্ডিকা। জলের রং তখন অনেক সময় নীল হয়, আকাশি রঙের সেরকম হয়, অত এটা কোনো কালার বোঝা যায় না। পানি অরিজিনালি পানি রং খন্ডিকা, পানির আসলে কোনো রং নাই, পানি যদি স্বচ্ছ ন, হ্যাঁ পানির কোনো রং নাই এটি। আর এই সাত প্রথম চৈতসিক জীবন আছে, সর্বচিত্ত সাধারণ চৈতসিক ইউনদি মূল চিত্ত। এই ইউন যাতে উৎপন্ন হয় তারাতে কোন এই মানি সুখ দুঃখ না সুখ না দুঃখ বেদনায় উৎপন্ন নয়। এই নদী অহেতুক চিত্ত, ওনারা পরিসন্ধে অহেতুক চিত্ত, এই অহেতুক চিত্তের সাথে এতে এই কুশল অকুশল চৈতসিক যুক্ত নয়। কিন্তু ইউন যাতে যুক্ত হয় যে নারা এবারে হানির মধ্যে যদি আই একখানা করি হালা ফটো ফেলাই দি গাড়ি, তখন শোন পানি নামবই বদলে যাইব। সব ফটো আসলে একখানা করি ন পানি এক গলস পানির করে একখানা করে হালা অর্ডার দিয়ে দিই, অর্ডার দিয়ে না গান্ডি দিয়ে যাই, তখন আই আর পানি এই নকই, তখন করবি হালা রং ন। এই যে আই মনে কর কিছু পানির মধ্যে একখানা করে কফি দিলাম, পানি বোধ কফি দিয়ে আধা চামিচ ব্ল্যাক কফি দিয়ে দিই, তখন আমি আর এবারে পানি নকই, এবারে পুরাটাই ব্ল্যাক কফি বা কফি হদ্দি ন, হয় না নয়, কফি হাইম হদ্দি। কিন্তু কফি আরে কফি হাইম হয়ে যায় শুধু কফি ন দেয়, একটু বেশিরভাগ পানি দিয়ে দেয়, কফি দিয়ে দেয় একখানা আধা চামিচ ন, আগুন দিয়ে বেগুন পানি, কিন্তু পানির নামেই বদলে গিয়ে অর্ধেক কফি দিয়ে, ঠিক কিনা? এটি আর চিত্ত বললি ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক জীবন আসি উনি আর মূল চিত্ত। আর এই অন্য দিন চৈতসিক পরণ ইউন এটা দেন আর এই এই যে শুদ্ধ চিত্ত কুশল বান্তা শব্দ শোনা যাচ্ছে না আপনার? শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি বললে তখন শোনা যায় না।
মূল চিত্ত হচ্ছে আমাদের এই ওই সাতটা, তাহলে এটা থাকবেই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে। তারপর এবার এই যদি সেটা অকুশল চিত্ত, তখন ওই সাতটার সাথে তখন অকুশল চৈতসিকের মধ্যে সাহিত্য আছে, যেগুলো প্রথম সাহিত্য অকুশল আপনারা আলোচনা করেছেন। যেগুলো কি প্রথম চারটা কি, প্রথম চারটা কি অকুশলের মধ্যে বলেন তো দেখি, একজন বলেন। বলেন। ঐহ্রি, অনপত্রপা, উদ্ধত্ত, চারটা প্রথমে চারটা, তারপর আরো আছে। ডিস্টার্ব করে বলেন, আবার বলুন, আমি শুনতে পাইনি, এখানে ফোন আসতেছে যে। আচ্ছা বান্তে, মোহ, তারপর ঐহ্রি, হ্যাঁ মোহ, ঐহ্রি, অনপত্রপা, অনপত্রপা, উদ্ধত্ত, উদ্ধত্ত, লোভ, দৃষ্টি, মান, দেশ। না না, আমি প্রথম সাইডটা বলেছিলাম। প্রথম চারটা হলে বানতে মোহ, ঐহ্রি, অনপত্রপা, উদ্ধত্ত। হ্যাঁ, এই চারটা, এই চারটা ওই সাতটার সাথে অবশ্যই থাকবে অকুশল চৈতসিক। এবার এর পরে এই সাতটার সাথে এই চারটা সবসময় অকুশল চিত্তের মধ্যে থাকে। সাথে যদি আমরা ইয়া করি, এই এবার যদি সাথে যদি আমাদের কিনোমিদ্য উৎপন্ন হয়, তাইলে তখন আমাদের ওই অকুশলের মধ্যে ওই চারটার সাথে কিনোমিদ্য যুক্ত হয়ে এখানে দুইটা যখন যুক্ত হবে, তখন আমার কোনো কাজ করতে ভালো লাগবে না, মানে কাজ করতে ইচ্ছা জাগবে না, কাজ করতে ভালো লাগবে না, মানে একটা মানসিক অশান্তি অশান্তি লাগবে। এই কাজ করাটা মানে শুয়ে থাকতে ইচ্ছে হবে, বা ওই কাজ করতে গেলে কাজ করতেও ভালো লাগতেছে না, বসে থাকলে বসে থাকতেও ভালো লাগতেছে না, শুয়ে থাকলে শুয়ে থাকাটাও ভালো লাগতেছে না। এই এই কিলোমিটার আসলে তখন বুঝতে হবে যে আমার, বা ধ্যান করতে গেলে ধ্যান করতে মানে ভালো লাগতেছে না, মানে মনে হচ্ছে ধ্যান করতে বসলে শুয়ে থাকি, এই যে বন্দনা করতে হলে মনে হচ্ছে শুয়ে থাকি, মানে ঘুম আসবে ঘুম আসবে মনে হয়, কিন্তু ঘুমও আসে না। ওরকম এরকম কিছু অবস্থা হয় না আমাদের জীবনে? কোনো কাজ করতে ভালো বা খারাপ কোনো কাজ করতে ভালো লাগে না, ওরকম অবস্থা হয় না? এই 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 তখন বুঝতে হবে যে আমার ওই চারটা চৈতসিক অকুশল, যে চারটা প্রথমে অবিদ্যা, এই যে বললেন নাম, নামগুলো তার নাম মুখস্থ ভুলে গেছি। হ্যাঁ, এই চারটা থাকবে। এই চারটার সাথে যখন আমার এই কিনোমিদ্য যুক্ত থাকবে, তখনই এইরকম অবস্থাটা হয়। তার মানে আমাদের বুঝতে হবে যে আমার এখন কিনোমিদ্য উৎপন্ন হয়েছে, ওই কারণে এইটাকে দূরভূত করতে হলে আমাকে তখন কি হয়, এই অনেক সময় এই মানে তৎক্ষণিক চিত্তকে, মানে আমি যদি ওই আলস্যতা জড়তা এগুলো দূর করতে চাই, না এই কাজটা আমি করবোই করব, বীর্য প্রয়োগ করতে হবে। বীর্য প্রয়োগ করে পট করে ডিসিশন নিয়ে পট করে মানে শরীরকে ইয়া করে একটু মানে মনকে চিত্তকে ইয়া করে, তারপর ওই বিতর্ক এবং আমাদের চিত্ত মৃদুতা এগুলো যখন উৎপন্ন হবে, তখন অটোমেটিকলি আবার ওই তিনোমিদ্য চলে যায়। এগুলো আসলে তিনোমিদ্য চলে যায়, দুইটা প্রতিপক্ষ। আন্ধার আসলে যখন আলো চলে যায়, আলো আসলে যেমন আন্ধার চলে যায়, ঠিক তদ্রুপ এই তিনোমিদ্য আসলে এই চিত্ত মৃদুতা আর এই বিতর্ক এই দুইটা চলে যায়। আচ্ছা, আর এই চিত্ত মৃদুতা আর এই কায়ু মৃদুতার বিতর্ক আসলে তিনোমিদ্য এবং তিনোমিদ্য দুইটা চলে যায়। বুঝতে পেরেছেন? বুঝে গেছে এই বিষয়টা? হ্যাঁ, এইভাবে আসলে এগুলো হচ্ছে চৈতসিক গুলোকে আপনাদের পরিচয় করা হচ্ছে, মানে চিত্তের সাথে। তার পরের চ্যাপ্টার হবে চিত্তের সাথে চৈতসিক কিভাবে সম্প্রযুক্ত, মানে চিত্তের সাথে সম্প্রয়োগ যখন হয়, বিরক্ত করে ফোন দিয়া, যখন সম্প্রয়োগ হয়, হ্যালো, হ্যাঁ শুনতেছি, শোনা যাচ্ছে? চিত্তের সাথে চৈতসিকের যখন সম্প্রয়োগ হয়, এবং কোন চিত্তের সাথে কি কি চৈতসিক সম্প্রয়োগ হয়,
কোন চৈতসিকের সাথে কি কি চিত্ত সম্প্রয়োগ হবে, এগুলো আগামী চ্যাপ্টারে আসবে, আপনারা পড়তে পারবেন। এগুলো শুধু আমরা চৈতসিক গুলো আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ বান্তে। ঠিক আছে, তাইলে তাহলে তো এটা আর আলোচনা করার দরকার নেই, কেমন? আচ্ছা বান্তে। আচ্ছা, সাক্ষ্য বংশ সাক্ষ্য বংশ এখন বিচিকিৎসা আলোচনা করলে ভালো হবে। রুমা বড়ুয়া হ্যাঁ, বিচিকিৎসা পড়েন। আমি তো এখনো ভিডিও থেকে নিতে পারি নাই। ঠিক আছে, অমিতা বড়ুয়া পড়েন। বিচিকিৎসা বিচিকিৎসা সংশয় দ্বিমতি বিশেষত চিত্ত যখন হা বা নার মধ্যে ঘড়ির পরিদোলকের মতো দুলিতে থাকে তখন বিচিকিৎসার অবস্থা। কোন বিষয়ে মীমাংসার অক্ষমতা হেতু চিত্তের অস্থিরতা ইহার লক্ষণ। নানা আলম্বনে চিত্তকে পরিভ্রমণ করান বিচিকিৎসার কৃত্য। অনিশ্চয়তা ইহার পরিণাম ফল। চিত্তের একাগ্রতা বা সমাধি যাহা দ্বারা প্রজ্ঞা লাভ হয় তাহা দ্বারা বিচিকিৎসাও দূরীভূত হয়। বিচিকিৎসা না থাকিলে জ্ঞান পিপাসা উৎপন্ন হয় না। এই হিসেবে বিচিকিৎসা জ্ঞানের উপনিশ্রয় হেতু নহে। এই 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে মোহ, ঐহি, অনপত্রপা ও অদ্যত সর্ব সাধারণ। লোভ, দৃষ্টি, মান শুধু লোভমূলক চিত্তে উৎপন্ন হয় বলিয়া এই 3 চৈতসিকের সাধারণ নাম লোভোত্রিক। দেশ, ঈর্ষা, মাৎসর্য, কর্তৃত্ব এই কোন কোন চিত্তে উৎপন্ন হয় এগুলো বুঝাচ্ছে, বলেন। বুঝতে পারছেন তো এগুলো? হ্যাঁ, পরে দেশ, ঈর্ষা, মাৎসর্য, কর্তৃত্ব এই 4 চৈতসিক শুধু দেশমূলক চিত্তে উৎপন্ন হয় বলিয়া ইহাদের সাধারণ নাম দেশ চতুষ্টয়। শ্রমিদ্য চৈতসিকদ্বয় লোভমূলক ও দেশমূলক উভয়বিধ অকুশল চিত্তে উৎপন্ন হয় বলিয়া এই দুইটির সাধারণ নাম অকুশল প্রকীর্ণ। বিচিকিৎসা শুধু মোহচিত্তে সংযুক্ত হয় এবং একক, এই জন্য ইহার সাধারণ নামকরণ অসম্ভব। তবে এই মৌলিক চৈতসিক তবে এক মৌলিক চৈতসিক বলা যাইতে পারে। করা হয়েছে বান্দা। সাক্ষ্য বংশ এটা তো আলোচনা করছো মনে হয়, আর একটু করে তুমি বুঝাই যাও। এটা আমি শুনি, তুমি বুঝাই যাও। পুরানো ক্লাসে আলোচনা করা হয়েছিল, নতুন বারে আলোচনা করা হয়নি এখনো। একটু করো তাইলে। বিচিকিৎসার আর একটা নাম হচ্ছে যে সন্দেহ, সংশয় বা দ্বিমতি। এটাও মনে হচ্ছে ঠিক হবে, ওটাও মনে হচ্ছে ঠিক হবে, দ্বিমতি। আবার এটাকেও ঠিক বলে বলতে পারতেছে না, ওটাকেও ঠিক বলে মেনে নিতে পারতেছে না, দ্বিমতি। চিত্ত যখন হ্যাঁ এবং না এর মধ্যে, আমরা কতগুলো আগে ঘড়ি দেখতাম, নিচে একটা গোল একটা জিনিস থাকতো, ওটা ঘুরতো, এটা ডাইনিও চলে যেত না বাঁয়েও চলে যেত না, সারাক্ষণ এরকম দোলাদুলি করতো। এটা আমরা দেখেছি, এখনো আছে এই গরুগুলো। ওই গরুগুলোর ইয়ার মতো, কোনো দিকেই মানে লেগে যাচ্ছে না, শুধু দোলাদুলি করতেছে। ঠিক একইভাবে এই বিচিকিৎসা যখন চিত্তে উৎপন্ন হয় তখন চিত্ত ডাইনে যাবে না বাঁয়ে যাবে এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। কোনটা সত্য গ্রহণ করে নিতে পারে না। হ্যাঁ, কোনটা সত্য এটা গ্রহণ করতে পারে না। এটাই হচ্ছে যে মূলত বিচিকিৎসার মূল অবস্থা।
কোনো বিষয়ে মীমাংসার অক্ষমতা হেতু চিত্তের অস্থিরতা ইহার লক্ষণ। এই চিত্ত কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত বা মীমাংসা গ্রহণ করতে পারে না বলে এই চিত্তটা অস্থিরভাবে থাকে। অস্থিরতা ইহার লক্ষণ। এই অস্থির হয়, আমাদের চিত্ত যে অস্থির হয় এটা তো আমরা জানি। এই অস্থির হওয়ার এটা কারণ, বিচিকিৎসা যখন হয় তখন চিত্ত অস্থির হয়। যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করলে তখন ওইদিকে চিত্ত ধাবিত হয়ে যায়। যখন কোনো সিদ্ধান্ত নিতে পারে না তখন অস্থিরভাবে থাকে। নানা আলম্বনে চিত্তকে পরিভ্রমণ করানো বিচিকিৎসার কৃত্য। নানা আলম্বনের মধ্যে পরিভ্রমণ করাবে। চোখের আলম্বন অথবা রূপ অথবা শব্দ, শব্দ শুনবো না রূপ শুনবো, শব্দ শুনবো না রূপ দেখবো, শব্দ শুনবো না রূপ দেখবো, এরকম একটা দোদুল্যমান অবস্থায় নানান ইয়াতে আলম্বনের মধ্যে। আবার আমাদের পঞ্চ আলম্বন যেগুলোকে যেভাবে বলি আমরা, ওই 5টা বিষয়ের মধ্যে কোনোটাতেই স্থিরভাবে ইয়ে করতে দেয় না। না এটা ভালো হবে বোধহয়, না এটা ভালো হবে বোধহয়, না ওটা থেকে ওটা আরো ভালো হবে। এভাবে করতে করতে এই পরিভ্রমণ করিয়ে করিয়ে রাখানোই হচ্ছে যে এই বিচিকিৎসার কৃত্য। অনিশ্চয়তা ইহার পরিণাম ফল। কোনোটাতে সেই নিশ্চিত গন্তব্যে পৌঁছতে পারবে না, অনিশ্চিতভাবেই অবস্থান করবে। তার এই কোথায় যাবে এই চিত্ত, কোনো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই চৈতসিকের কাজ হচ্ছে যে চিত্তকে অনিশ্চিত করে রাখা। যে চিত্তে এই বিচিকিৎসা উৎপন্ন হবে ওই চিত্তের গন্তব্য অনিশ্চিত। অনিশ্চয়তাই হচ্ছে যে ইহার পরিণাম ফল। এই জন্যই বলা হচ্ছে চিত্তের একাগ্রতা বা সমাধি যাহা দ্বারা প্রজ্ঞা লাভ হয়। চিত্তের একাগ্রতা অথবা সমাধি যে কোনো একটা নামে চিনতে পারেন। চিত্তের একাগ্রতা এটাও সমাধি বলতে পারেন, সমাধিকেও চিত্তের একাগ্রতা বলতে পারেন। এই একাগ্রতা অথবা সমাধি দ্বারা প্রজ্ঞা লাভ হয়। আমরা কিছু ভগবান বুদ্ধ আমাদের ওই বিশেষভাবে চিত্তর স্থিরতা হইলে ওই মানে বিচিকিৎসার প্রতিপক্ষ আর কি, বিচিকিৎসার প্রতিপক্ষ হইলে একাগ্রতা বা ওই চিত্তর সমাধি, এটা বিচিকিৎসার প্রতিপক্ষ। বুঝতে না? একাগ্রতা, ভগবান বুদ্ধ আমাদেরকে এমন কিছু বিষয় নির্দেশ করেছেন যে যে বিষয়গুলোর মধ্যে চিত্ত একাগ্র করলে প্রজ্ঞা উৎপন্ন হয়। ওই বিষয়গুলোতে চিত্ত একাগ্র করার নামই হচ্ছে যে সমাধি। আমরা এগুলো পরে ক্রমান্বয়ে আমরা জানতে থাকবো কোন কোন বিষয়ে চিত্ত একাগ্র করলে সমাধি হয়। কারণ চিত্ত মানেই হচ্ছে যে প্রত্যেকটা চিত্তের মধ্যে একাগ্রতা অবশ্যই থাকবে। একাগ্রতা ছাড়া এখানে ওই যেটা অকুশলের প্রতিপক্ষ, তো এখানে মানে দোদুল্যমান অবস্থার প্রতিপক্ষটা বোঝানো হচ্ছে। অনেক সময় যেহেতু এগুলো কুশলের দোদুল্যমান অবস্থার প্রতিপক্ষ, বিচিকিৎসার প্রতিপক্ষকে বোঝানো হচ্ছে। এখানে সবসময় কুশল সমাধি নয়, মানে অকুশলের মধ্যে চিত্ত যদি মানে এটাকে সঠিক মনে করে, কেউ মনে করো মিথ্যা দৃষ্টিকে সঠিক মনে করছে, এই ক্ষেত্রেও এটা ইয়া হতে পারে। মানে কোন মানুষ মনে করছে না এটাই সত্য, এটাকে স্থির করে গ্রহণ করে ফেললো, ধরে ফেললো, তাইলে তখন দোদুল্যমানতা থাকে না, আর বিচিকিৎসা থাকে না, সাময়িকভাবে মানে বিচিকিৎসাটা থাকে না। কারণ অনেক মানুষ সে মনে করে যে আমি এই গাছকে পূজা করে বা একটা আমি পশু বলি দিয়ে আমি মুক্ত হয়ে যাব, এটা মনে করে না? এইটা যখন মনের মধ্যে গাঢ়ভাবে স্থির হয়, সে আর সঠিক জিনিস শিক্ষা করতে পারে না, তাহলে তখন ওর বিচিকিৎসা নেই, সাময়িকভাবে।
আমরা এখানে অকুশল যেহেতু আলোচনা করছি, অকুশলের মধ্যে বিচিকিৎসাটা আলোচনা করছি, এখানে মানে দোদুল্যমান আর থাকে না, সে এক সাইডে লাগিয়ে গেল। ওই যে গড়ির দোদুল্যমানতা যেমন এক সাইডে লাগিয়ে গেলে চম্বুকের দ্বারায় ওটা যখন আর দুলতে পারে না, তার মানে স্থির হয়ে গেছে। তাহলে অকুশলের মধ্যে স্থির হতে পারে। এখানে যেহেতু অকুশল মানে এখানে বিচিকিৎসা আলোচনা করা হচ্ছে, আর মানে তখন আর অকুশলের মধ্যে ও যদি স্থির হয়ে যায়, তাহলে ওই সময় সাময়িক ভাবে বিচিকিৎসা উৎপন্ন হয় না। ও তিনমিদ্যের মধ্যে যেমন স্থির হয়ে যায়, তিনমিদ্যটা আমাকে এমন ভাবে আলস্যতা জড়ায় রাখলো যে তখন আর আমার বিচিকিৎসা উৎপন্ন হচ্ছে না। এই আলস্যতা জড়তা তিনমিদ্য গুলো এমন ভাবে আমাকে জড়ায় রাখলো, এটার মধ্যে আমি আর এটা থেকে বের হয়ে হতে পারছি না। আর মানে শেষ পর্যন্ত আমি শুয়ে থাকলাম, অথবা এই মানে বেশিরভাগ তিনমিদ্য উৎপন্ন হলে মানুষ ওই রকমই করে, হয়তো শুয়ে থাকে, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, তাহলে ওটার মধ্যে জড়াই গেছি, অনেকটা এরকম মনে হয় আর কি বিষয়টা। ওই আবার কুশলের মধ্যে হয় ওই রকম, মানে একটা জিনিস ধরে রাখা, আর দোদুল্যমান থাকে না আর কি, এই জিনিসটা বোঝাচ্ছে বিশেষভাবে। ঠিক আছে শাকমংশ, তুমি আলোচনা করো কেমন। লাইনটা মানতে আমি আবার বলতেছি, দেখেন, চিত্তের একাগ্রতা বা সমাধি যাহা দ্বারা প্রজ্ঞা লাভ হয় তাহা দ্বারা বিচিকিৎসাও দূরীভূত হয়। এই লাইনটাই আমি আলোচনা করতেছিলাম। চিত্তের একাগ্রতা বা সমাধি, এই কথাটাকে আমি একটু করে মানে বিশ্লেষণ করতে চাইছিলাম। আমরা স্বাভাবিক আমরা আগে ক্লাসে আলোচনা করে আসছি, চিত্তের একাগ্রতা, এটা তো প্রত্যেকটা চিত্তের মধ্যেই একাগ্রতা আছে, একাগ্রতা না থাকলে চিত্তই উৎপন্ন হতো না। এবং আমরা কিছুক্ষণ আগে গুরুবান্তে এটাই বলেছেন যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, সেখানেও আমরা একাগ্রতার উপস্থিতি আমরা দেখতেছি। সুতরাং একাগ্রতা ছাড়া চিত্তই নাই, একাগ্রতা আছেই। তো প্রত্যেকটা একাগ্রতাকেই কিন্তু আমরা আবার সমাধি কিন্তু বলি না, সমাধি বলি বুদ্ধ কিছু আমাদেরকে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছেন। বুদ্ধের আগেও কিছু সাধকগণ নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে যেগুলো কামনা উত্তীর্ণ বিষয়, ওই কামনা উত্তীর্ণ বিষয়গুলোতে যখন আমরা চিত্তকে স্থির করি, ওই চিত্তগুলো দ্বারাই আমাদের এই সমাধি নামক অবস্থা তৈরি হয়। আসলে অন্যদিকে এটা সমাধি তৈরি হয় না, তবে হ্যাঁ ওখানে মনোরঞ্জক কিছু বিষয় আমাদের উৎপন্ন করি আমরা যখন চিত্ত স্থির হয়, সেখানেও হয়, সেদিকের এটা কামনীয় বিষয়, এটা খুব ক্ষণিকভাবে। আর যেটা এই সমাধির একাগ্রতা দ্বারা যেটা আমরা প্রাপ্ত হই, এটা দীর্ঘস্থায়ী, এটা ইচ্ছা মতো যখন ইচ্ছে তখন আমরা উৎপন্ন করে আমরা মনে। আর এটার সাথে যখন প্রজ্ঞাযুক্ত হয়, আরো এটা একেবারে মানে বিচিকিৎসার চিরতরে ধ্বংস হয় আর কি। এবং কুশল পক্ষীয় বা কামনা বর্জিত যে অবস্থাগুলো আছে, ওই বিষয়ের মধ্যে যখন আমরা চিত্ত স্থির করি, তখন প্রজ্ঞা লাভের হেতু হয়। এখান থেকে কিন্তু আবার প্রজ্ঞা লাভ হয়, তাহা দ্বারা বিচিকিৎসাও দূরীভূত হয়। এইভাবে যখন প্রজ্ঞা লাভ হয়, ওই বিষয়ে যখন আমরা চিত্তকে স্থির করি, তখন ওই বিষয় সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান লাভ হয়। কি জ্ঞান লাভ হয় অমিতা বড়ুয়া? কিছু মনে করবেন না, আমি একটু চা বানাতে গেছিলাম, চা বানাইয়ে চা খাইতেছি, যে চা খাইয়ে শুনি আপনাদের। অমিতা বড়ুয়া, কি জ্ঞান লাভ হবে বলো তো এই ক্ষেত্রে? আসলে আমারও 3 মিনিট উৎপন্ন হয়েছে, ওই একটু ওই কারণে রং চা বানাই আনতেছি। হ্যাঁ বলেন। এতক্ষণ আচ্ছা যাই হোক, এরপরে আপনি ক্লাসে দেখে নেবেন। এখানে প্রজ্ঞা লাভ হয় বলতে ওই বিষয়ের মধ্যে যে বিষয় সে দেখতে চাইছিল বা দেখার জন্য হয়েছে, দোদুল্যমান অবস্থা হয়েছে, যে কোনো একটা বিষয় সে যুক্ত হওয়ার পরে সে খুব ভালো করে দেখলো, জিনিসটা দেখলো যে প্রজ্ঞা লাভ হয়েছে, মানে অনিত্য দুঃখ অনাত্মা বুঝেছে, এটাই প্রজ্ঞা লাভ হয়েছে, বুঝছেন? এই প্রজ্ঞা যখন লাভ হয়, তখন বিচিকিৎসা আর থাকে না, দূরীভূত হয়। কোন দিকে চিত্তকে স্থির করবে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বিচিকিৎসার অপোজিট সাইড। বিচিকিৎসা না থাকলে জ্ঞান পিপাসা উৎপন্ন হয় না। এই বিচিকিৎসার কিন্তু একটা উপকারিতা কিন্তু আছে, দেখলাম আমরা, কি সেটা? এটা না থাকলে জ্ঞান পিপাসা, আমাদের যে জ্ঞানের প্রয়োজনীয়তা আছে, জ্ঞান ছাড়া যে আমাদের অবস্থা খুব বেহাল, এটা আমরা বুঝতে পারি। এই বিচিকিৎসা বা সন্দেহ, অজানা অবস্থা, দোদুল্যমান অবস্থা কিন্তু আমাদেরকে
এই জ্ঞান পিপাসা তৈরি করায়। যেমন রোদ আমাদেরকে পানি পিপাসা তৈরি করায়, ঠিক বিচিকিৎসাও এই জ্ঞান পিপাসা তৈরি করায় দিতে পারে। তবে তবে এই হিসাবে বিচিকিৎসা জ্ঞানের উপনিশ্রয় তো আমরা আগে আলোচনা করেছি। যেমন আমাদের মাছ খেতে ইচ্ছে করলো, আমরা মাছ ধরতে গেলাম, লোভ উপনিশ্রয়, হত্যার সঙ্গে লোভ ছিল উপনিশ্রয়। এখানেও ঠিক সরাসরি সে কাজ করবে না, সে পরোক্ষভাবে এটাকে সাপোর্ট করবে। জ্ঞান অন্বেষণের জন্য, জ্ঞান পিপাসার জন্য সে সাপোর্ট করে। সেজন্য মানে দুদলীয়মান অবস্থায় মানে সত্য কোনটা, হ্যাঁ, উপনিশ্রয় হতে পারে। হ্যাঁ, যেমন আমরা ওই দুইটা রাস্তার মাঝখানে, তিন রাস্তার মাঝখানে গেলাম, তাহলে আমি এক রাস্তা দিয়ে আসলাম, তখন ওই যে জায়গায় যাব, এখন এই রাস্তা দিয়ে যাব নাকি এই রাস্তা দিয়ে যাব, দুদলীয়মান কোনো দিকে যেতে পারতেছি না, ওইখানে আমি দাঁড়িয়ে আছি, কোনটা সত্য তখনও জানতে পারিনি। তাহলে আমার এই না জানতে না পারার কারণে আমার সত্যতা জানার ইচ্ছে জাগলো, মানে কোনটায় কোন রাস্তা দিয়ে যাব। তখন একজন সঠিক দিক নির্দেশকের মাধ্যমে বা যে চিনে এরকম একজন মানুষ আসলে তাকে আমরা জিজ্ঞেস করি, মানে অমুক জায়গায় কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে, তখন সে বলে আমি চিনি এই রাস্তা দিয়ে আপনি যাবেন। তখন আমি সঠিক রাস্তাটা যখন জানতে পারলাম, তাহলে ওই রাস্তা দিয়ে রওনা দিলাম। তখন আমার আর বিচিকিৎসা নাই, যতক্ষণ পর্যন্ত আমি সঠিক রাস্তা মানে কোন রাস্তা দিয়ে যাব ওইটা জানতে না পারি। তখন একদিকে যেমন আমার বিচিকিৎসা কাজ করছে, অন্যদিকে জানার ইচ্ছা কাজ করছে, দুইটা জিনিস এখানে কাজ করছে একসাথে। একদিকে বিচিকিৎসা, আরেকদিকে জানার পিপাসা, মানে আমি কোন দিকে যাব এটা জানার ইচ্ছা। এই জানার ইচ্ছাটা কিন্তু প্রজ্ঞা, আর দুদলীয়মানতা এটা বিচিকিৎসা। আর যখন জেনে গেলাম তখন দুদলীয়মানতা সাময়িকভাবে চলে গেল, আমি ওই রাস্তা দিয়ে রওনা দিলাম। এই রকম আর কি, এটা একটা আমি জাস্ট উপমা দিলাম। ঠিক আছে, একটা অংশ তুমি আলোচনা করো। এটা জ্ঞান লাভের সরাসরি হেতু নয়, এটা হচ্ছে যে উপনিশ্রয় মাত্র। হ্যাঁ, এই 14 প্রকার অকুশল চৈতসিকের মধ্যে আমরা যে এই 14 প্রকার অকুশল চৈতসিকগুলো এখন পড়ে আসছি, এগুলোর মধ্যে মোহ, অহিরি, অনাপত্রপা ও অদ্বৈত, এই চারটা সর্ব অকুশল চিত্ত সাধারণ, অর্থাৎ যত অকুশল চিত্ত আছে প্রত্যেকটা অকুশল চিত্তের মধ্যে এই চারটা অবশ্যই থাকবে: মোহ, অহিরি, অনাপত্রপা, অদ্বৈত, এই চারটা। হ্যাঁ, আচ্ছা, এই চারটা তাইলে এই চারটা সকল অকুশলের মধ্যে আছে না? এই সকল অকুশলের মধ্যে থাকলে কয়টা চিত্তে আছে বলেন তো দেখি আপনারা। এখন আমরা তো চিত্ত মুখস্থ করেছেন, কয়টা চিত্তে আছে? সকল অকুশলের মধ্যে যদি এই চারটা চতুর্শী যুক্ত থাকে, যে চারটা একটা অংশ মানতে নাম বললো না, চিত্ত তাহলে বলেন তো কয়টা চিত্ত আমাদের মধ্যে অবশ্য কেউ সকল অকুশল চিত্তে এই চার চতুর্শী যুক্ত থাকে, তাই এগুলোকে সর্বচিত্ত সাধারণ, সর্বচিত্ত অকুশল চৈতসিক বলা হয়। এই সাইটটা কি? এই সাইটটার নাম হচ্ছে কি? অবিদ্যা প্রথমে, না হয় মোহ, অহিরি, অনাপত্রপা, অদ্বৈত। এই চারটা চৈতসিক সকল অকুশল চিত্তের মধ্যে যুক্ত থাকে, তাই এগুলোকে বলা হয় সর্বচিত্ত অকুশল চৈতসিক। তাই বলেন তো দেখি চাই আমাদের এই যারা ছাত্রছাত্রী আছে, তাই বলেন দেখি এবার কয়টা চিত্তের মধ্যে উৎপন্ন হয়? টোটাল 89টা চিত্ত, তো কয়টা চিত্তে এই চারটা চৈতসিক যুক্ত হয়? তাই একটু আপনারা গণে বলেন তো, বলবেন। হ্যাঁ, 12টা না কমতে? হ্যাঁ, 12টা ছাড়াও 12টা আরো আছে তো, অহেতুক অকুশল আছে না? আচ্ছা, অহেতুক ওগুলোর মধ্যে আসবে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি ফোনটা একটু করে রিসিভ করা জরুরি। ফোন দেন, এক মিনিট। রিসিভ করলে কি কেটে যাবে নাকি এটা?
আমাদের কামবাচক উপাসক চিত্ত বলেছে। কয়টা? অমিত, হ্যাঁ, কামবাচক তো চিত্ত অহেতুক অবশ্য অকুশল, হ্যাঁ, কামাবচর চিত্তের মধ্যে তো অকুশল চিত্তগুলো আছে। ওখানে 12টা চিত্তের মধ্যে অবশ্যই থাকবে। আর ওখানে যে এই 8টা অহেতুক চিত্ত আছে, 8টার মধ্যে ওখানে ওখানে 5টা চিন্তার মধ্যে আবার বান- বান্তা না, নাই তো গুরু বান্তা চলে গেছে। আসবে। হ্যালো, তোমার উচ্চশিক্ষা, হ্যাঁ বান্তা শোনা যায়। আমার নাম, আমার এটা ওখানে মনে হয় এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার আছে আমার এটা ক্লিয়ার মানে শব্দ শোনা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না বান্তা। দেখা যাচ্ছে না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কি হয়েছে কে জানে। আচ্ছা, ক্যামেরা মনে হয় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এই এই যে ওইখানে অহেতুক আমাদের 8টা আছে অহেতুক অকুশল চিত্ত না? 8টা অহেতুক অকুশল চিত্ত আছে না? টোটাল অকুশল চিত্ত কয়টা? টোটাল অকুশল চিত্ত কয়টা? টোটাল অকুশল চিত্ত কয়টা বলেন? উপাসক উপাসিকা স্যার বলেন দেখি। বান্তা এখানে 12টা আছে, তারপর ওই ওদিকে আছে কয়টা? 7টা, তারপর কৌশল এই 7টা আর 12টায় কয়টা? 17, 12টা, 19টা। এই 19টা চিত্তের মধ্যে 5টা বাদ যাবে, যেগুলো চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, গ্রাণ অকুশল চক্ষু বিজ্ঞান, শ্রুত বিজ্ঞান, গ্রাণ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, 5টা বাদ দিয়ে আর অবশিষ্ট 14টা চিত্তের মধ্যে এই 4টা চৈতসিক উৎপন্ন হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 12টা হচ্ছে অকুশল মূল চৈতসিক, মূল চিত্ত, আর এদিকে অহেতুকে 2টাতে উৎপন্ন হবে। মোট 14টা চিত্তের মধ্যে উৎপন্ন হবে। কিন্তু এই অকুশল চক্ষু বিজ্ঞান, অকুশল শ্রুত বিজ্ঞান, অকুশল গ্রাণ বিজ্ঞান, অকুশল জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান এগুলো উৎপন্ন হবে না। তাহলে সম্প্রতি চিত্ত আর সন্তুলন চিত্ত এই দুইটা বান্তা যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো উৎপন্ন হবে, আর ওদিকে 12টাই উৎপন্ন হবে। বুঝতে পেরেছেন? এইভাবে জিনিসগুলোকে, এই চৈতসিক গুলি পরিচিতির মূল কারণ হচ্ছে এইভাবে জিনিসগুলো জানতে হবে। মানে কোন চৈতসিক গুলো কোন কোন চিত্তে যুক্ত হবে, এগুলো আগামী সপ্তাহে আরো আসবে। তবে এগুলো একটু করে এখন আমি পরিচয় করে দিচ্ছি যে এগুলো যাতে মনে থাকে। বুঝতে পারছেন? ফেলে আসছি পরে আলোচনা করার জন্য। চৈতসিকের সম্প্রয়োগ চ্যাপ্টারটা আমরা ফেলে আসছি পরে আলোচনা করার জন্য। আচ্ছা আচ্ছা, এই চৈতসিকের সম্প্রয়োগটা, চৈতসিকের সম্প্রয়োগ, এই চৈতসিক করার পর চৈতসিকের সম্প্রয়োগ এই সাবজেক্টটা আলোচনা। দুই ধরনের মধ্যে কোন কোন চৈতসিক যুক্ত হয়, কোন কোন চৈতসিক কোন কোন চিত্তে যুক্ত হয়। এইভাবে জিনিসগুলো যখন এইভাবে ক্লিয়ার হয়ে যায় তখন একদম চট করে মনে চলে আসবে। ঠিক আছে, এবার সাক্ষ্যবংশ এবার তুমি আলোচনা করো। না, আমি এখানে ওই 4টা সর্বচিত্ত, সাধারণ, অকুশল, চৈতসিক 4টা একটু আলোচনা করে দিলাম। লোভ, দৃষ্টি, মান শুধু লোভমূলক চিত্তে উৎপন্ন হয় বলিয়া এই 3 চৈতসিকের সাধারণ নাম লোভত্রিক। লোভ এবং মিথ্যা দৃষ্টি এবং মান, এই 3টা শুধু আমরা 8 প্রকারের লোভমূলক চিত্ত পড়ছিলাম। ওই লোভমূলক চিত্ত সবগুলোর মধ্যে এই 3টা অবস্থা থাকবে। থাকলেও একসাথে থাকে না, ওগুলো কিন্তু একসাথে থাকে, ওই 4টা একসাথে থাকে। এগুলো লোভমূলক চিত্তে থাকলেও সবসময় একসাথে থাকে না, আলাদা আলাদা উৎপন্ন হতে পারে।
বুঝতে পারছেন? কারণ যখন লোভের সাথে দৃষ্টি থাকতে পারে, কিন্তু দৃষ্টি থাকলে মান থাকে না। আবার মান যখন থাকবে তখন দৃষ্টি থাকে না। আবার লোভ আলাদা ভাবেও থাকতে পারে, দৃষ্টি না ছাড়া লোভ আলাদা ভাবেও থাকতে পারে। তার মানে একসাথে উৎপন্ন হবে তিনটার মধ্যে যে কোনো অকুশল চৈতসিকের মধ্যে, মানে লোভমূলক চিত্তের মধ্যে, ওই 8টা চিত্তের মধ্যে সময়ে, যেমন 8টা চিত্তের মধ্যে দৃষ্টি কোথায় কোথায় থাকবে, যেন 8টা চিত্তে প্রত্যেকটা লোভ থাকবে, প্রত্যেকটা লোভ হেতু হিসেবে থাকবে। 8টা লোভমূলক চিত্তের মধ্যে, লোভমূলক চিত্ত 8টা না, অকুশলের মধ্যে এই 8টার মধ্যে প্রত্যেকটাতে লোভ থাকবে, কিন্তু দৃষ্টি থাকবে 4টায়, দৃষ্টি থাকবে যে 4টায়। কোন কোন চিত্তে দৃষ্টি থাকবে? যেমন এই প্রথম এই সৌমনস্য সহগত দৃষ্টি সম্পযুক্ত চিত্ত, দৃষ্টি বিপ্রযুক্ত চিত্তের মধ্যে থাকবে না, সৌমনস্য সহগত দৃষ্টি সম্পযুক্ত চিত্তে থাকবে। তারপরে এই দৃষ্টি সম্পযুক্ত চিত্ত 2টা না, তারপরে আর এদিকে উপেক্ষা সহগত দৃষ্টি সম্পযুক্ত চিত্ত 2টা। হ্যাঁ বলেন। অমিতা বড়ুয়া এগুলো একটু পয়েন্ট করে রাখেন। অমিতা বড়ুয়া, আমরা সর্ব অকুশল চৈতসিক, সাধারণ চৈতসিক, অর্থাৎ এই 4টাকে আমরা সর্ব অকুশল সাধারণ চৈতসিক হিসেবে এগুলো লিখে রাখি। হ্যাঁ, সর্ব অকুশল, এগুলো সব অকুশলের মধ্যে থাকবে। আরেকটা কিন্তু এই লোভমূলক চিত্তে যদিও 3টা থাকে, কিন্তু একসাথে থাকে না। এই জিনিসগুলো মনে রাখতে হবে, একসাথে থাকে না। যেমন লোভ, 8টার মধ্যে লোভ সবগুলোতে থাকবে, কিন্তু দৃষ্টিতে থাকবে 4টায়। 4টার মধ্যে 2টা সৌমনস্য সহগত, 2টা উপেক্ষা সহগত। সৌমনস্য সহগত দৃষ্টি সম্পযুক্ত, আর চিত্ত আছে 2টা না, আর উপেক্ষা সহগত দৃষ্টি সম্পযুক্ত চিত্ত 2টা। 4টা আছে না? হ্যাঁ, 4টা বানতে। এই 4টা চিত্তের মধ্যে, এই 4টা চিত্তের মধ্যে দৃষ্টি যুক্ত থাকবে, সাথে ওই 4টা অবশ্যই থাকবে। কোন 4টা? যে 4টা সর্ব অকুশল, এই 4টা অবশ্যই থাকবে, সাথে লোভ থাকবে, সাথে দৃষ্টি থাকবে। আবার আর যে 4টাতে দৃষ্টি থাকবে না, এর মধ্যে সময়ে সময়ে মান উৎপন্ন হতে পারে, সময়ে মান উৎপন্ন নাও হতে পারে। তাই প্রতাপত্তি মার্গলাভী ভিক্ষুদের মধ্যে দৃষ্টি সম্পযুক্ত চিত্ত কোনোদিন উৎপন্ন হয় না। কিন্তু তাহলে দৃষ্টি সম্পযুক্ত চিত্তগুলো যদি উৎপন্ন না হয় শ্রোতাপন্নদের মধ্যে, কারণ তাদের মিথ্যা দৃষ্টি চিরতরে দূরীভূত হয়ে যায়, ওই কারণে দৃষ্টি সম্পযুক্ত চিত্তগুলো শ্রোতাপন্নদের উৎপন্ন হয়। তার মানে শ্রোতাপন্নদের 3টা, ওই 89টা থেকে 4টা চিত্ত উৎপন্ন হতে পারে না, এগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। যেগুলো যে 4টা টোটাল 89 চিত্তের মধ্যে দৃষ্টি সম্পযুক্ত চিত্ত আছে 4টা, সেই 4টা চিত্ত শ্রোতাপন্নদের আর কোনোদিন উৎপন্ন হয় না। সৌমনস্য সহগত দৃষ্টি সম্পযুক্ত 2টা, আর উপেক্ষা সহগত দৃষ্টি সম্পযুক্ত 2টা। কিন্তু দৃষ্টি বিপ্রযুক্ত চিত্ত লোভচিত্ত গুলো শ্রোতাপন্নদের মধ্যেও উৎপন্ন হতে পারে, কিন্তু দৃষ্টি বিপ্রযুক্ত, এইগুলোতে সময়ে সময়ে মান সম্পযুক্ত হতে পারে। তাই মান থাকলে দৃষ্টি থাকে না, আর দৃষ্টি থাকলে ওখানে মান থাকে না, এই 2টা একসাথে উৎপন্ন হতে পারে না। যেমন দেশ এবং লোভ একসাথে উৎপন্ন হতে পারে না, মান এবং দৃষ্টিও একসাথে কোনো সময় উৎপন্ন হয় না। দৃষ্টি টানলে মান থাকবে না, মান থাকলে দৃষ্টি থাকবে না। জিনিসটা বুঝে গেছে? হ্যাঁ, ঠিক আছে, এবার আলোচনা করো। 3টা চৈতসিক শুধু লোভচিত্তেই উৎপন্ন হয়, অন্যান্য কোনো চিত্তের মধ্যে উৎপন্ন হয় না, এগুলোকে এই জন্য লোভত্রিক নামে ডাকা হয়। 3টা চৈতসিক, এগুলো চিহ্নিত করে রাখেন, লোভ, দৃষ্টি এবং মান, এই 3টা। এগুলো লোভমূলক চিত্ত ছাড়া অন্য কোনো জায়গাতে আপনি ওদেরকে পাবেন না। আর বাকিটা তো গুরুগণ এতক্ষণ আলোচনা করলেন। আচ্ছা, দেশ, ঈর্ষা, মৎসর্যা, ক্রোকিত্ব, এই 4ই মাৎসর্য, এটা মাৎসর্য উচ্চারণ হবে, মাৎসর্য। এই 4ই চৈতসিক শুধু দেশমূলক চিত্তে উৎপন্ন হয় বলিয়া ইহাদের সাধারণ নাম দেশ চতুষ্টয়। এই 4টাও একসাথে উৎপন্ন হয় না,
যেমন দেশমূলক শুধু দুইটা চিত্তই আছে, 89 প্রকার চিত্তের মধ্যে দেশমূলক চিত্ত আছে দুইটা। এই দুইটার মধ্যে সময়ে সব চিত্তের মধ্যে দেশটা থাকবে, মানে এই দুইটার মধ্যে দুইটাতে সব সময় দেশ থাকবে। দেশের সাথে অনেক সময় ইচ্ছা যুক্ত হতে পারে, মানে ইচ্ছা মানে হিংসা, ওদিন আলোচনা করছিলাম, হিংসাটা সময়ে সময়ে যুক্ত হতে পারে, কিন্তু হিংসার সাথে মাৎসর্য যে যুক্ত হবে এমন কোনো কথা নেই। আবার সময়ে মাৎসর্য যুক্ত হবে, যাকে আমি হিংসা করি তাকে আমি দান দেব না, তো আমার দানীয় জিনিস থাকলেও তাকে দান দেব না, দিতে দেব না, দান না দেওয়া এটা মাৎসর্য। মাৎসর্য মানে কৃপণতা, তার প্রতি আমার, হ্যাঁ, মাৎসর্য শব্দের অর্থ কৃপণতা। তাইলে আমার দান দেওয়ার ইচ্ছে থাকলেও আমি যাকে হিংসা করি, যার প্রতি আমার ক্রোধ আছে, মানে দেশ আছে, তাকে আমি দান দেব না। ওই কারণে মাৎসর্য ঈশ্বরের সাথে অনেক সময় মাৎসর্য যুক্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু কর্তৃত্বটা আলাদা, তাই সবসময় যুক্ত হবে এমন কোনো কথা নেই, আলাদা আলাদা ভাবে হয়। কিন্তু এই চারটা দেশচিত্তের মধ্যে হয়, কিন্তু আলাদা আলাদা ভাবে হয়। অনেক সময় চারটা একসাথে হয় না, কোনো সময় আলাদা আলাদা ভাবে হয়, একটা থাকলে হয়তো একটা থাকে না। যেমন আমার এই যে দেশমূলক চিত্তের মধ্যে হিংসা নামও থাকতে পারে, সময় হিংসা নামও থাকতে পারে। হিংসা না থাকলে আবার হিংসা ছাড়া আমার কাছে মাৎসর্যটা আলাদা ভাবে আসতে পারে। যেমন একটা মানুষকে আমি হিংসা করি না, কিন্তু আমার দান দেওয়ার ইচ্ছে যাচ্ছে না, তাই একে দান দিচ্ছি না, তাই বলে একে আমি হিংসা করছি এমন কোনো কথা নেই না। তাই মাৎসর্যটা থাকতে পারে আলাদা ভাবে, কিন্তু ঈর্ষার সাথে মাৎসর্য সবসময় থাকতে পারে। কিন্তু মাৎসর্য থাকলে হিংসা থাকবে এমন কোনো কথা নেই, এটা আলাদাভাবে উৎপন্ন হতে পারে, কর্তৃত্বটাও আলাদাভাবে উৎপন্ন হতে পারে। কিন্তু এই চারটা চৈতসিক দেশমূলক চিত্তে উৎপন্ন হয়, বুঝতে পেরেছেন? কিন্তু আলাদা আলাদা ভাবে হয়, একসাথে হয় না। জিনিসটা বুঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, এই আলোচনা করা যাবে শুধু না, চারটা না, হ্যাঁ চারটা, এই চারটা দেশমূলক চিত্তে উৎপন্ন হয়, অন্য কোনো চিত্তে আপনি এদেরকে আর পাবেন না, শুধুমাত্র দেশমূলক চিত্তে। এই জন্য এদেরকে দুইটা দেশমূলক চিত্তের মধ্যে বলে ওদের নাম দেওয়া হয়েছে, এদেরকে চিহ্নিত করা হয়েছে। স্থিন্নমিদ্য চৈতসিক দ্বয় লোভমূলক ও দেশমূলক উভয়বিধ অকুশল চিত্তে উৎপন্ন হয় বলিয়া এই দুইটির সাধারণ নাম অকুশল প্রকীর্ণ। আমরা প্রকীর্ণ চৈতসিক পড়েছিলাম শ্রীনেবিদ্যা, এদিকেও যাই এদিকেও যাই, এরকম করে আমরা একটা চৈতসিকের নাম পড়েছিলাম। অকুশল প্রকীর্ণ আছে কয়টা? দুইটা। মানে একসাথে হয় না। কি সেগুলো? লোভ দেশ উভয়বিধ অকুশল চিত্তে উৎপন্ন হয়। কি? থিনমিদ্য। এই থিনমিদ্য দুইটা চৈতসিক, এই দুইটা চৈতসিক লোভচিত্তেও উৎপন্ন হয় এবং দেশচিত্তেও উৎপন্ন হয়, এজন্য এগুলোকে বলা হয় অকুশল প্রকীর্ণ চৈতসিক। দুদিকেই থাকতে পারে, সেজন্য। বিচিকিৎসা শুধু মোহচিত্তে সংযুক্ত হয়, আর এই বিচিকিৎসা যেটা আমরা এখন পড়তেছি এটা শুধুমাত্র মোহচিত্তেই এটা থাকে, সংযুক্ত হয় এবং একক। এই বিচিকিৎসা এককভাবেই থাকে। বিচিকিৎসা থাকলে সেখানে এটা একক হইলেও ওই যে সর্বসাধারণ অকুশল যেগুলো আছে এগুলো তো থাকবেই, এবং সর্বচিত্ত সাধারণ চৈতসিক এগুলো তো থাকবেই। মোহচিত্তের মধ্যে কি কি আছে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো পরে। এই জন্য ইহার সাধারণ নামকরণ অসম্ভব, মানে কোনো যে সর্বসাধারণ অকুশল এভাবে সাধারণ সাধারণ বলছিলাম না অনেক জায়গাতে আমরা, কিন্তু এই বিচিকিৎসাকে সাধারণ বলা সম্ভব না, যেহেতু একটা মোহচিত্তের মধ্যেই বিচিকিৎসা স্বগত চিত্ত একটাই আছে, ওটাতেই এই বিচিকিৎসা শুধু উৎপন্ন হয়। তবে
এক মৌলিক চৈতসিক বলা যাইতে পারে। এটাকে তবে এক মৌলিক চৈতসিক বলা যায়। এমনি এটা তাও আবার মূল সিস্টেম বুঝে গেলে এক মৌলিক বলার এটাকে উপায় নাই। এক মৌলিক হলে এটা কোনো চৈতসিক হিসেবে তার কোনো চিহ্নিতও থাকবে না। এক মৌলিক কোনো চৈতসিক মূলত নাই। এক মৌলিকভাবে কেউ কাজ করতে পারে না। কিছুক্ষণ আগেই বললাম সর্বচিত্ত সাধারণ চৈতসিক অবশ্যই লাগবে, সর্ব অকুশল চৈতসিক এগুলো অবশ্যই লাগবে। সেহেতু যদিও বা এখানে এক মৌলিক এমনি বলার জন্যই বলা, কিন্তু এক মৌলিক আসলেই হতে পারে না। যাই হোক, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, পরম শ্রদ্ধেয় গুরুভান থেকে আমাদের সকলের পক্ষ থেকে কৃতজ্ঞ বন্দনা, পূজা, শ্রদ্ধা একটা বিষয় আমি আগামী দিনের জন্য এইভাবে উপাসক উপাসিকা যারা অভিধর্ম ক্লাস করতেছে, এই শোভন চৈতসিক 25টা, এই 25টা শোভন চৈতসিক নামগুলো মুখস্থ করে আসবে। কারণ নামগুলো না জানা না থাকলে সমস্যা। প্রত্যেকে 25টা শোভন চৈতসিকের নাম মুখস্থ করা থাকতে হবে আগামী দিনের ক্লাসে। নামগুলো আর কি শোভন চৈতসিক আপনারা চিনেন প্রত্যেকেই। শোভন এবং অশোভন ভেদে আমরা চিত্তকে ভাগ করে আলোচনা করেছিলাম। যেগুলো অকুশল চৈতসিক গুলো বাদ দিয়ে বাকি সবগুলো শোভন চৈতসিক। হ্যাঁ, ওই শোভন চৈতসিক গুলো আপনারা আলাদা করতে আসেন। অমিতা বড়ুয়া, আপনি শোভন চৈতসিক গুলো লিখে পাঠাবেন। বাকিরা সবাই এখান থেকে দেখে যার যদ্দূর সম্ভব, এখানে অনেক আমাদের দাদি ঠাকুমাও অনেক আছেন, ওদের দ্বারা সবার দ্বারা সম্ভব হলে যাদের দ্বারা সম্ভব হয় যারা পারে মুখস্থ করে আসবেন, শিখবেন। তবে গুরুবান্ত আমাদের একটি কথা, সেটা হচ্ছে যে এটা অনেকেই এই অভিধর্ম অর্থ সংগ্রহ এই বইটা পড়ার জন্য অনাগ্রহ প্রকাশ করে। অনেকে এই কারণেই যে এই প্রথমে বিশাল একটা এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করে আসো তারপরে পড়াবো। তো আমরা এখানে কি করেছি, এটা মুখস্থ না করে আমরা এগুলোর পেজগুলো হাতে রেখে দিয়েছি। যখন যেটা জিজ্ঞেস করা হয় তখন সেটা করে দিয়ে নিই আমরা। এভাবে আমাদের ইয়াটা না। তারপরেও এই 25টা নাম যারা পারে আর কি, যারা পারে মুখস্থ করা আসবে। মুখস্থ করা থাকলে বুঝাইতে সহজ হয়। হ্যাঁ, মুখস্থ করা থাকলে একটু বুঝাইতে সহজ হয়। মুখস্থ বিদ্যা যাদের যেমন আমি ফট করে বলে দিলাম না, এই অকুশল চিত্ত কয়টা, তাহলে সর্ব অকুশল চিত্তের মধ্যে উৎপন্ন হবে। তাহলে অকুশল চিত্ত কয়টা, তাহলে 12টার সাথে ওদিকে অহেতুক আছে 7টা, তাই না? আপনারা বললেন এই 12টার সাথে 7টা, কিন্তু 5টাতে উৎপন্ন হয় না। 5টাতে শুধু ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক উৎপন্ন হয়। তাহলে অবশিষ্ট গুলোতে ওই 4টা চৈতসিক উৎপন্ন হবে। সেই রকম, সেই কারণে নামগুলো একটু মুখস্থ থাকলে সুবিধাটা বেশি। যারা পারে, যারা মুখস্থ করার ক্যাপাসিটি আছে, আমি সবাইকে তো বলবো না, এখানে অনেক বয়স্ক অনেকে আছে যারা মুখস্থ করতে পারে, তারা এই শোভন চৈতসিক গুলো যদি মুখস্থ করে আসে, তাহলে আগামীতে আরো পড়াতে সুবিধা হবে। আর যারা না পারে সুবিধা নেই, এমনি শুনলেও লাভ, এটা শুনলেও লাভ, এটা জ্ঞানের মতো। কারণ এগুলো কিভাবে আমাদের চিত্তটাকে, অলস্যতাটাকে আমি দূর করব। আলস্যতা যে আসলো, এই যে অনেক জ্ঞানীরা জ্ঞান করতে বসে কি করে, মানতে আমার এরকম লাগতেছে এখন কি করতে হবে, আবার কিছুক্ষণ পর মানতে আমার এরকম লাগতেছে এখন কি করতে হবে। যারা অভিধর্মত্ব সংগ্রহটা অন্তত ভালোভাবে বুঝবে, তারা জ্ঞান কিভাবে করতে হয় তাদের আর বুঝে দিতে হয় না। বা শরীরের মধ্যে যে অনুভূতি গুলো আসে, এগুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে তাদের আর বুঝে দিতে হয় না। কারণ কোনটা প্রতিপক্ষ কোনটা সে নিজে জানে। এটার প্রতিপক্ষ এটা আসলে আমাকে এটা করতে হবে, এটা আসলে এটা করতে হবে। এগুলো প্রত্যেকটা চৈতসিকের মধ্যে আছে না, এটার প্রতিপক্ষ এটার প্রতিপক্ষ এটা আছে না? হ্যাঁ আছে। এই তাইলে আমাকে এবার কোন চৈতসিক আসলো, আমার চিত্তের মধ্যে কোন চিত্ত আসলো, উৎপন্ন হলো, তাহলে এই চিত্তের প্রতিপক্ষ কি? খারাপ আসলেও এটার প্রতিপক্ষ কি, ভালো আসলেও এটার প্রতিপক্ষ কি, আমার যদি জানা থাকে, তাহলে আমার আর কারো জিজ্ঞেস করতে হবে না। ধ্যান করার সময় আমি নিজেই ওইটা প্রয়োগ করতে পারবো না? তাই এগুলো জানার মূলত্ব হচ্ছে, এগুলো জানতেও মার্গফল লাভ করতে পারে, শুনতেও মার্গফল লাভ করতে পারে।
আবার ধ্যান করতে করতে, যারা ধ্যান করতে করতে করে তাদের জন্য মিসগাট হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক বড় বড় ধ্যানী আমি দেখেছি, মানে বলে আমি 30 কোর্স করেছি, 25 কোর্স করেছি, কিন্তু প্রশ্ন করলে কিছুই বোঝা না, পাবো না। আমি অনেক অনেক দেখেছি আমার জীবনে, আমি অনেক ধ্যানী দেখেছি বলে যে আমি 20 কোর্স 25 কোর্স ধ্যান করেছি, কিন্তু ধ্যানের আগাগোড়া কিছুই বোঝা না। এরকম ধ্যানী অনেক দেখেছি আমি। তাই এখানে বলছি যে এই অভিধর্মত্ব সংগ্রহটা যারা অন্তত ভালোভাবে বুঝে নেয়, তারা ধ্যান করলেও লাভ, ধ্যান করলে তারা মিসগেট হওয়ার সম্ভাবনা থাকে না। আর ধ্যান না করলেও ধ্যান এইগুলো করতে করতেও, গবেষণা করতে করতেও, চিন্তা করতে করতেও মার্গ লাভ করতে পারে। এরকম অসংখ্য প্রমাণ ত্রিপিটকের মধ্যে আছে। যাও, এখানে আজকে আমরা এখানে শেষ করছি। সাক্ষ্যবংশ আমার সমাপনী বক্তব্য দিতে পারলো। এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, সেই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন কামনা করে, এবং আমরা এই পুণ্যের কাছে প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। Sammamagghaṃ padasako asesāyanadayako balato buddhiṃ vadeshi tamahaṃ cirasa namami dutiyampi sammamagghaṃ padasako asesāyanadayako balato buddhiṃ vadeshi tamahaṃ cirasa namami সম্যক মার্গ প্রদর্শনকারী অশেষ জ্ঞানদাতা মূর্খের জ্ঞান বর্ধনকারী সেই মহান গুরুকে বন্দনা করিতেছি। চিত্তাং পাতিতাং তুয়ং চিত্তমেব সমজ্জতো পুরেন্তো চিত্ত সংকপ্প চন্দ্রপন্ন রসয়তা ইচ্ছিতাং পাতিতাং তুয়ং সর্বমেব সমজ্জতো পুরেন্তো চিত্ত সংকপ্প মনে জ্যোতি রসয়তাতি।